আমরা তাহলে ক্লাস শুরু করে দিতে পারি নাকি? জি স্যার। ওকে, আমাদের কি হোমওয়ার্ক ছিল? না স্যার, হোমওয়ার্ক ছিল না। সারোয়ার আদনান দুইটা কেন? স্যার পিসি দিয়ে ঢুকছি তো, আবার ফোন দিয়ে ঢুকছিলাম। দুইটা দিয়ে ঢুকালে? না স্যার, চেক করতেছিলাম ওই মিটিং কোড পাসওয়ার্ডের জন্য। ও আচ্ছা, ঘটনাটা হচ্ছে দুইটার মধ্যে মনোযোগ দিলে তারপরে তুমি এই কুলো হারাবা ওই কুলো হারাবা, একটার মধ্যে ভালোভাবে মনোযোগ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত গিয়েছিলাম বলো? স্যার পীড়নের সংজ্ঞা আর তার প্রকারভেদ। পীড়নের সংজ্ঞা আর প্রকারভেদ। পীড়ন কি আমরা কি ভালোভাবে বুঝেছিলাম নাকি কোনো সমস্যা আছে? পীড়ন মানে কি? পীড়ন মানে যন্ত্রণা, পীড়ন মানে চাপ। বলো পীড়ন মানে কি? চাপ। চাপ। পীড়ন মানে যন্ত্রণা। ওকে, এখনো সবাই জয়েন করেনি, কয়েকজন বাকি আছে। আমরা শুরু করে দিচ্ছি, সমস্যা নাই। যারা বাকি আছে তাদের একটু ভোগান্তি দরকার। এই রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ওকে ঠিক আছে। ও কয়েকজন স্টুডেন্টের আবার পরীক্ষা আছে এই মুহূর্তে, পরীক্ষার জন্য একটু সমস্যা আছে, কয়েকজন একটু দেরি করে জয়েন করবে অথবা করতে পারবে না এরকম হবে। যাই হোক, আমরা এখন ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা যদি পীড়ন ভালোভাবে বুঝে থাকি তাহলে বাকি অংশটাও বুঝবো। হুকের সূত্র, হুকের সূত্রটাও তোমরা 19-এ পড়েছিলাম, মনে আছে? স্যার উপরের লেখাগুলো ঠিকভাবে দেখা যায় না। উপরের লেখাগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না কারণ একটু বেশি উপরে লেখা হয়ে গিয়েছে। ওকে ঠিক আছে, এইবার দেখা যায়? জি স্যার। ওকে, হুকের সূত্র, হুকের সূত্র কি তোমাদের মনে আছে? তোমরা পড়েছিলে কিন্তু। স্যার পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক। ওকে, মনে আছে তাহলে লেখো। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, ছোট্ট একটা কথা অনেক গুরুত্ব বহন করে। একটু লেখে নাও, আমি বুঝিয়ে দিব, বুঝিয়ে দেওয়ার পরে তোমাদের যত প্রশ্ন থাকবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তোমাদের লেখা শেষ? স্যার ক্লাস কি এটা দিয়ে শুরু করছেন? হ্যাঁ, এটা দিয়ে শুরু করেছি। তোমাদের লেখা কি শেষ? জি স্যার। ওকে, তাহলে এবার একটু মনোযোগ দিবা। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর প্রতি শুধু মনোযোগ দিবা। এখানে বলা হচ্ছে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা হচ্ছে মূল পয়েন্ট। পীড়ন বিকৃতির সমানুপাতিক কথাটার মানে কি? বিকৃতি যত বাড়বে পীড়ন তত বাড়বে। কথাটার মানে হচ্ছে বিকৃতি যত বাড়বে পীড়ন তত বাড়বে। যদি আমি বাস্তব উদাহরণ দেই, এটা আমার হাত, তো বিশ্বাস হয় তোমাদের এটা আমার হাত? ইয়েস জি স্যার। স্যার। ওকে, এটাকে যদি কেউ ধরে এইভাবে মোচড় দেয় তাহলে আমার হাতটা বিকৃত হয়ে যাবে না? জি স্যার। হাতটা বিকৃত হলে আমি ব্যথা পাবো না? হ্যাঁ। তাহলে যদি বেশি পরিমাণ মোচড় দেয় অর্থাৎ বেশি বিকৃতি করে তাহলে আমার ব্যথাটা কম হবে না বেশি হবে? বেশি হবে। যত বেশি মোচড় দিবে অর্থাৎ যত বেশি বিকৃত করবে আমার যন্ত্রণা তত বাড়বে। যত বেশি বিকৃত করবে আমার যন্ত্রণা তত বাড়বে। আমার এখানে যেমন হবে এইখানেও তাই হবে। বস্তুর ক্ষেত্রে নিচের দিকে যত জোরে টানবে তার মধ্যে বিপরীত দিকে বলের পরিমাণ তত বেশি হবে। নিচের দিকে যত বেশি পরিমাণ বলে টানবে বিপরীত দিকে বলের পরিমাণ তত বেশি হবে। কথা সত্য না মিথ্যা? সত্য। বিপরীত দিকে বলের পরিমাণ যত বেশি হবে পীড়ন তত বেশি হবে। তার মানে বিকৃতি যত বেশি হবে পীড়ন তত বেশি হবে। এই জায়গায় একটা শর্ত আছে। যেমন মনে করো একটা স্প্রিং কে যদি তুমি টেনে ছেড়ে দাও আবার আগের জায়গায় চলে যাবে, টেনে ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে। কিন্তু তুমি এমন ভাবে টান দিলা, টান দেওয়ার কারণে স্প্রিংটা লম্বা হয়ে গেল, সে তো আর আগের জায়গায় যাবে না, যাবে? না স্যার। না স্যার। তাহলে তুমি সেই জায়গায় এমন বল দিয়েছো যেই বলটা হচ্ছে সীমার বাইরে চলে গেছে। আমরা অনেক সময় আমাদের বড় যারা আছে তাদের মুখে শুনতে, মানে তাদের মুখে বলতে শুনি এরকম, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। শুনি না এরকম কথা? ইয়েস স্যার। জি স্যার। এটা মানুষের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য সবার ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য। এই যে তুমি স্প্রিংকে টান দিলা, টান দিয়ে ছেড়ে দিলে আগে জায়গায় যায়, কিন্তু যদি বেশি জোরে টান দাও তাহলে সেই স্প্রিংটা লম্বা হয়ে যায়, সেটা আর আগের জায়গায় যায় না। তাহলে সেই জায়গায় কি ঘটনা ঘটলো? তুমি ধৈর্যের সীমার বাইরে ওই জায়গায় বল দিয়েছো, যেটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমার ভিতরে যদি তুমি বল দাও তাহলে এই ঘটনাটা সত্যি হবে, কিন্তু স্থিতিস্থাপক সীমার বাইরে যদি বল দাও তাহলে কিন্তু এটা আর সত্যি হবে না, তখন সে মারা যাবে। একটা মানুষকে তুমি বিকৃত করতেছো মানে মার দিচ্ছ, সে কতক্ষণ ব্যথা পাবে? যতক্ষণ জীবিত থাকবে। যদি মারা যায় তারপরে সারাদিন পিটাইলে সে ব্যথা পাবে? না স্যার। সারাদিন পিটাইলে সে ব্যথা পাবে না। তার মানে হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। তাহলে পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক, বিকৃতি যত বাড়বে পীড়ন তত বাড়বে। এবার সমানুপাতিক চিহ্নকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আনা যায়। আমরা জানি নাকি জানি না? জানি স্যার। জানি। তাহলে কে ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। তাহলে এই কেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। কেটাকে কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, তাহলে তোমরা কি উত্তর দিবা?
পীড়ন এবং বিকৃতির অনুপাত। গুড। পীড়ন এবং বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তাহলে আমরা এখন লিখবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। সংজ্ঞাটা পরীক্ষা আসতে পারে। স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাতকে ওই বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। আমি একটু লিখে দিলাম, এই যে এটা থেকে সংজ্ঞা লিখলাম। এটা কিন্তু আবার লেখা পেলেও না, এটা কিন্তু না, এটা কিন্তু আমাদের শেষ। এটা লিখুন, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাতকে ওই বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। স্থিতিস্থাপক হবে, এখানে একটা ক হবে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বুঝেছি কিনা এটা হচ্ছে প্রশ্ন। আমরা কি স্থিতিস্থাপক গুণাঙ্ক বুঝেছি সবাই? জি স্যার। ওকে, যদি স্থিতিস্থাপক গুণাঙ্ক বুঝে থাকি তাহলে আমাকে এবার বলতে হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি। স্থিতিস্থাপক গুণাঙ্কের এক নিউটন পার মিটার স্কয়ার। গুড, খুবই ভালো, নিউটন পার মিটার স্কয়ার। কিভাবে হলো? এই পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। বিকৃতির কোন একক ছিল? না। বিকৃতির কোন একক ছিল না, কারণ একই ধরনের দুইটা রাশির অনুপাত ছিল বিকৃতি। তাহলে বিকৃতির অনুপাত যদি না থাকে তাহলে পীড়নের একক কি হবে? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক আর পীড়ন দুইটা সেম একক, দুইটারই কি একক? সেম। যদি মাত্রার কথা বলি তাহলে মাত্রাও এক হবে নাকি মাত্রা আলাদা হবে? স্যার একই হবে। মাত্রাও এক হবে। পীড়ন আর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা একক সবগুলোই সেম হবে। ওকে, তাহলে আমরা এখন বুঝলাম হুকের সূত্র। হুকের সূত্র আমরা আগেই জানি, মামুন স্যার শুধু শুধু এখন একটু অতিরিক্ত পড়াইলো। মানে হুকের সূত্র আমরা আগেই জানি, কিন্তু তারপরে আমি অনেকগুলো কথা বললাম তোমাদের বোঝার জন্য। ওকে, এবার হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ওই বস্তুর ইয়ং গুণাঙ্ক বলে। 9-10 পড়েছে ইয়ং মডুলাস, আসলে ওটা হচ্ছে ইংলিশ শব্দ, বাংলায় লিখছে ইয়ং গুণাঙ্ক বলে। অর্থাৎ ইয়ং গুণাঙ্ক ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি।
তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাবা। স্যার লেখা শেষ। সবার লেখা শেষ? জি স্যার শেষ। ওকে, জি স্যার শেষ। স্যার শেষ না? স্যার লেখা লেখা শেষ। লেখা শেষ, ওকে। এবার তাহলে মনোযোগ দাও। একটু আগে যে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়েছি, এইটাও স্থিতিস্থাপক গুণাঙ্কই। স্থিতিস্থাপক গুণাঙ্ক আর ইয়ং গুণাঙ্ক মূলত একই জিনিস। স্থিতিস্থাপক গুণাঙ্কের বেলায় তোমরা দেখো এই জায়গায় শুধু কে ছিল, এখানে দৈর্ঘ্য ছিল না, পীড়ন বাঁক বিকৃতি ছিল। কোন বস্তুর পীড়ন বাঁক বিকৃতি, এটাই ছিল স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন বিজ্ঞানী ইয়ং যে কাজ করেছেন সেটা হচ্ছে একটা বস্তুর দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য দৈর্ঘ্য বরাবর যে পীড়ন হয় সেই পীড়ন এবং সেই বিকৃতির অনুপাত বের করেন, আর সেই অনুপাত এক একটা বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট হয়, আর ওই মানটাকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। বলো ওই মানটাকে কি বলা হয়? ইয়ং এর গুণাঙ্ক। এবার ইয়ং গুণাঙ্ক আর স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে? স্থিতিস্থাপক গুণাঙ্কের বেলায় শুধু পীড়ন আর বিকৃতি ছিল, আর বিজ্ঞানী ইয়ং যখন এটা করেছেন তখন সেই জায়গায় দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতিটা নির্দিষ্ট করে বলা। স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে কিন্তু এটা আছে, দৈর্ঘ্য পীড়ন ইয়ং গুণাঙ্ক বলো অথবা আয়তন গুণাঙ্ক বলো অথবা দৃঢ়তার গুণাঙ্ক বলো, দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তনের জন্য কি হবে? আয়তন আয়তন গুণাঙ্ক। গুণাঙ্ক। আর ক্রিন্তনের জন্য কি হবে? ক্রিন্তন ক্রিন্তন গুণাঙ্ক। বিকৃতি, ক্রিন্তন গুণাঙ্ক। ওটাকে বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক অথবা মোচড় গুণাঙ্ক অথবা আকার গুণাঙ্ক, বিভিন্ন ভাবে তার নামকরণ করা যায়। তো বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে দৃঢ়তার গুণাঙ্ক। আমরা যেটা দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য গুণাঙ্ক, আয়তনের জন্য আয়তন গুণাঙ্ক, ক্রিন্তনের জন্য ক্রিন্তন গুণাঙ্ক। কোনো ঝামেলা আছে? নো স্যার। না এই সবগুলো মিলাই কিন্তু বিজ্ঞানী হুক একবারে কথা বলে দিয়েছেন। পীড়ন আর বিকৃতির অনুপাত যেটা সেটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, বিজ্ঞানী হুক সেটা একবারে বলে দিয়েছেন। এখন তারা এক একটা অংশ নিয়ে এক একজন কাজ করেছেন, আর ওই অনুসারে বিজ্ঞানী ইয়ং দৈর্ঘ্য নিয়ে কাজ করেছেন বলে এটাকে বলা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। কি বলা হচ্ছে? ইয়ং এর ইয়ং গুণাঙ্ক। এর গুণাঙ্ক। এটা হওয়া উচিত ছিল দৈর্ঘ্য গুণাঙ্ক, হওয়া উচিত কি ছিল? দৈর্ঘ্য গুণাঙ্ক। বিজ্ঞানী ইয়ং এর নাম অনুসারে এটার নামকরণ করা হয় ইয়ং গুণাঙ্ক। তোমাদের কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে নাম চেঞ্জ করে দেব। এবার বলো দৈর্ঘ্য পীড়ন কি? বলো স্যার দৈর্ঘ্য পীড়নের সংজ্ঞা দিয়েছিলেন? এই দৈর্ঘ্য পীড়নের সংজ্ঞা দিয়েছি না? আচ্ছা বলে দিচ্ছি আমি আবার, একটু মনে করো তাহলে দেখবা দৈর্ঘ্য পীড়নের সংজ্ঞা দিয়েছি কিনা। পীড়নের সংজ্ঞা দিয়েছিলাম, পীড়ন জি স্যার। পীড়নের সংজ্ঞা। পৃথিবীতে যত যন্ত্রণা আছে সব যন্ত্রণাই হচ্ছে এফ বাই এ। বলো কি বলেছি? সবগুলো যন্ত্রণা এফ বাই এ। পৃথিবীতে যত যন্ত্রণা আছে, যত পীড়ন আছে, যত চাপ আছে সবগুলোই হচ্ছে এফ বাই এ। এখন সেটা দৈর্ঘ্য পীড়ন হোক, আয়তন পীড়ন হোক, ক্রিন্তন পীড়ন হোক। এবার কি একটু মনে পড়েছে? জি স্যার বলেছিলেন এটা। এই ছেলেটা বলে বা মনে পড়েছে কিনা? স্যার সংজ্ঞা তো লিখে দেন। সংজ্ঞা লিখে দেই নাই, তুমি খাতা দেখে বলছো। আমি যে কথাগুলো বললাম আর কি, কথাগুলোর মধ্যে এই কথাগুলো ছিল। সংজ্ঞা তো সবার জন্য একটাই, পীড়নের কোনো আলাদা সংজ্ঞা নাই, সকল পীড়নের জন্য একরকম। কথা কি ক্লিয়ার? জি স্যার। কারণ সব জায়গায় হবে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সব জায়গায় হবে। এখন দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলেও একক ক্ষেত্রফল হিসাব করতে হবে, আয়তনের জন্য বল প্রয়োগ করলেও একক ক্ষেত্রফল হিসাব করতে হবে। এজন্য এটা আলাদা সংজ্ঞা দেওয়ার কোনো দরকার নাই। কথা কি ক্লিয়ার? স্যার
একটু ক্রিন্তনটা আরেকবার একটু ডিসকাস করবেন? ক্রিন্তনটা গত ক্লাসে করেছিলাম নাকি? এটা আবার পরে করব যখন ক্রিন্তন বিকৃতি আসবে, সরি ক্রিন্তন পীড়ন আসবে তখন। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। এবার এটার দিকে মনোযোগ দাও, কারণ এটা দিয়ে অনেক অঙ্ক আছে। টেস্ট পেপার খুললে দেখবা যে ইয়ং গুণাঙ্ক দিয়ে আর পয়সনের অনুপাত দিয়ে কত অঙ্ক, বেশিরভাগ অঙ্ক এই দুইটা দিয়ে। সুতরাং এই জন্য এটার মধ্যে বেশি গুরুত্ব দিচ্ছি আর কি। সব বুঝাবো তোমাদের একদম লাইন বাই লাইন ধরে, যদি কোনো অংশ না বুঝো রিডিং করে সেটাও বুঝাবো, কোনো সমস্যা নেই। দৈর্ঘ্য পীড়ন আর হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়ন হচ্ছে F/A। এবার দৈর্ঘ্য বিকৃতি কি বলতো? স্মল এ বাই ক্যাপিটাল স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে y is equal to FL divided by AL। এইটা হচ্ছে আমাদের সমীকরণ। এইবার যদি এমন হয়, যদি হয় একটা তার, এই তারের এটা হচ্ছে এ, যদি তারের ব্যাসার্ধ হয় পাই, সরি ব্যাসার্ধ হয় আর, তাহলে এই জায়গায় কি হবে? পাই আর স্কয়ার ক্ষেত্রফল হবে নাকি হবে না? জি স্যার। হবে, ওকে। এইবার যদি এইখানে বল প্রয়োগ করা হয় এম বলের একটা বস্তু দ্বারা, তাহলে এখানে বলের মান কত হবে? ফিজিক্যাল টু এমজি হবে নাকি হবে না? জি স্যার। তখন এই সূত্রটা দাঁড়াবে এমজি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই পাই আর স্কয়ার এল। কোনো সমস্যা আছে? সমস্যা আছে না? স্থিতিস্থাপকতা দিয়ে আমরা স্যার তাহলে কিসের মান বের করি? দৈর্ঘ্য বরাবর নাকি কোণ বরাবর? আরেকবার বলো। স্থিতিস্থাপকতা দিয়ে তাহলে কোন কিসের মান বের করি? দৈর্ঘ্য বরাবর নাকি স্যার কোণ বরাবর? না, প্রশ্নটা দুই রকম হয়ে গেল। কিসের মান বের করি প্রথম প্রশ্ন ছিল, তাই না? নাকি কি বরাবর বের করি? কি বরাবর কিসের মান, কিসের মান বের করি? কিসের মান বের করি? তাহলে দৈর্ঘ্যের মান না কোণের মান, এরকম কথা? স্যার জি স্যার, জি স্যার। ওকে ওকে ওকে, উত্তর দিচ্ছি আমি। স্থিতিস্থাপকতা, এক কথায় উত্তর শিখিয়েছিলাম তোমাদের। স্থিতিস্থাপকতা কি? এক কথায় উত্তর, হ্যাঁ বলো বলো। একটি ধর্ম। একটি ধর্ম। কার ধর্ম? বস্তুর ধর্ম। হ্যাঁ, প্রশ্ন করলে উত্তরগুলো দিবা, তাহলে ক্লিয়ার হবে। স্থিতিস্থাপকতা হচ্ছে একটা ধর্ম। তাহলে এটা কি ধরনের ধর্ম? যে ধর্মের কারণে তুমি তাকে বাঁকা করো, আঁকা বাঁকা করো, যাই করো, সে আবার আগের জায়গায় চলে আসতে চায়। তাহলে ওই ধর্মটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তোমাকে কি আমি এটা বুঝাতে পেরেছি নাকি পারিনি? কথা বলতে হবে। জীবন, তুমি কি এটা বুঝেছো? জি স্যার 80%। 80%। আরেকটু ক্লিয়ার করি। এটা একটা বস্তু, তুমি যেইভাবেই করো সেটা আগের জায়গায় চলে যাবে। তাহলে আগের জায়গায় চলে যাওয়ার যে ধর্ম এটার ভিতরে আছে, সেই ধর্মটা হচ্ছে স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? জি স্যার। বলো ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে স্থিতিস্থাপকতা একটা ধর্ম, সে জায়গায় কোণ বা দৈর্ঘ্যের কথা আসবে না। এইবার হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধি করার পরে কতটুকু বৃদ্ধি করলাম, আবার কতটুকু ফেরত আসলো, সেই হিসেবে বলতে পারি যে তার স্থিতিস্থাপকতাটা কি রকম। স্থিতিস্থাপকতা কার কি রকম সেটা ব্যাখ্যার জন্য এই ইয়ং গুণাঙ্ককে একক হিসেবে ধরা হয়। ইয়ং গুণাঙ্কের মান যার যত বেশি, ইয়ং গুণাঙ্কের মান যার যত বেশি, তার স্থিতিস্থাপকতা তত বেশি। বলো, কার স্থিতিস্থাপকতা বেশি? ইয়ং গুণাঙ্কের মানটা বেশি। ইয়ং গুণাঙ্কের মান যত বেশি, তার স্থিতিস্থাপকতা তত বেশি বলা হয়। তাহলে স্থিতিস্থাপকতা প্রথমে হচ্ছে একটা ধর্ম, যে ধর্ম দিয়ে বোঝা যায় সে কতটা আগের জায়গায় যাবে।
যদি সে সম্পূর্ণরূপে আগের জায়গায় চলে যায় তাহলে সেটাকে বলা হয় 100% স্থিতিস্থাপক। কয় পার্সেন্ট স্থিতিস্থাপক? 100%। আমরা এইটা আবার স্বীকার করেছিলাম যে 100% স্থিতিস্থাপক বস্তু এই পৃথিবীতে নাই, মনে আছে না? জি স্যার। 100% স্থিতিস্থাপক বস্তু এই পৃথিবীতে নাই। তাহলে স্থিতিস্থাপকতাটা কি তুমি কি বুঝেছো? জি স্যার। ওকে, তাহলে y ইকুয়াল টু mgl ডিভাইডেড বাই পাই আর স্কয়ার l, এটা দিয়ে আমরা একটা প্রথমে ছোট অঙ্ক করি, তারপর আস্তে আস্তে একটু বড়র দিকে যাব। স্যার চিত্রটি একটু বুঝাবেন? এই চিত্র এটা, জি স্যার। এটা আসলে কিছু আঁকিনি, এটা হলো একটা তার, মনে করো এরকম একটা তার, হ্যাঁ, এই তারের এই যে এটা হলো প্রস্থচ্ছেদ, তো এইটা হলো বৃত্তাকার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কি হবে? বৃত্তাকার না? জি স্যার। এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। আর বলেছি যদি এটার উপরে বল প্রয়োগ করি এম ভরের বস্তু দ্বারা, তাহলে নিচের দিকে বলের মান হবে এমজি। বলের মান কত হবে? এমজি। এমজি। আর তখন আমরা এফ এর পরিবর্তে এমজি বসিয়ে দিয়েছি আর এর পরিবর্তে পাই আর স্কয়ার বসিয়ে দিয়েছি। জি স্যার। তাহলে এটা একটা নতুন সমীকরণ দাঁড়ালো আর কি। এটা দিয়ে অঙ্ক করবো তো এই জন্য এতটুকু ভেঙে বলে দিলাম। ওকে, এখন অঙ্ক করছি আর একটু ক্লিয়ার হবা। এরপরে যত প্রশ্ন থাকবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এখনই একটা অঙ্ক করলে আর একটু ক্লিয়ার হবা। আর স্থিতিস্থাপকতা কি সেটা আসলে ক্লিয়ার হওয়ার দরকার, না হলে যাবে না। 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি তারের মুক্ত প্রান্তে 50 কেজি ভর ঝুলানো হলে তারটি 2% বৃদ্ধি পায়। তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক না বলে একবারে ইয়ং গুণাঙ্কে বলে দিই। ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক বের করো। তারের ইয়ং গুণাঙ্ক বের করো। সময় 1.5 মিনিট, 1.5 মিনিট পরে আমি করে দিব। আমি কি করে দিব অঙ্কটা? আদি দৈর্ঘ্য লাগবে না, ইনডাইরেক্টলি দেওয়া আছে। কাটা যাবে আর কি, কাটা যাবে। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কি কি আছে সেইগুলো খুঁজে বের করব। আর এইখানে লিখে রাখলাম আমরা জানি y ইকুয়াল টু mgl ডিভাইডেড বাই পাই আর স্কয়ার l, এটা আমরা জানি। জানি নাকি জানি না? বলো। জানি স্যার। এখানে আর এর মান কত? 2 মিলিমিটার, 2 × 10⁻³ মিটার, এসআই এককে নিতে হবে। এরপরে দেওয়া আছে ভর,
এম 50 কেজি লিখলাম। এরপরে যেটা বলা আছে সেটা হলো 2% বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে দৈর্ঘ্য যতটুকু বাড়ে, যতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়, সেটা হচ্ছে আদি দৈর্ঘ্যের 2%। 2% কার 2%? আগের যে দৈর্ঘ্যটা ছিল এল, এলটা আগের দৈর্ঘ্য ছিল না? জি কথা স্যার। বলো। জি স্যার। 2%, তার মানে হচ্ছে 0.02 এল। এবার আমাদের বের করতে বলেছি ইয়ং গুণাঙ্ক ওয়াই। তাহলে ওয়াই এর মান যদি আমরা বের করতে চাই তাহলে বের করতে পারবো, কোনো সমস্যা নাই। 50 9.8, এটা এল রয়ে গেল 3.1416 ইন্টু 2 স্কয়ার ইন্টু 0.02 এল। এই এল আর এই এল কাটা যায়, আর কোন চলক এখানে নাই। ওয়াই এর মান স্যার বের এখানে করতে পারবে না। 10⁻³ স্কয়ার না? এটা এটা তো ঠিক বলেছো, এটাকে আমি এইভাবে লিখতে পারি 002 হোল স্কয়ার। হ্যাঁ, এটা ভুল করে শুধু 2 লিখেছিলাম, আর এর মান তো 2 না, 2 ইন্টু 10⁻³ তার হোল স্কয়ার। 2 ইন্টু 10⁻³ যেই কথা, 0.002 একই কথা। স্যার অ্যান্সার হচ্ছে 1949643494। একটু সাইন্টিফিকে বলো বাবা। 1.949 1.949 ইন্টু 10⁻৯ নিউটন পার মিটার স্কয়ার। বলো তো এটা ঠিক আছে কিনা ও যেটা বলেছে? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। সবাই কি অঙ্কটা বুঝতে পেরেছো নাকি পারোনি? ইয়েস বুঝতে স্যার। পারলে কিন্তু আমি এখন একটা অঙ্ক দিব। সেই অঙ্কটা তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমি এখনই একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করবা। তোমাদের প্রথম কাজ হলো যে মানগুলো আছে সেইগুলো ডান পাশে লিখবা, পরে চিন্তা করা যাবে কি করা যায়। তোমাদের কাজ হলো উদ্দীপকে যা যা আছে সেইগুলো লেখা, লেখার পরে চিন্তা করব কি করা যায়, কিভাবে এটা সমাধান করা যায় পরে চিন্তা করব, আগে চিন্তা করার দরকার নাই, আগে লিখে ফেলো। তখন বুঝলাম লাইন তো কেটে গিয়েছে, আমি তো এমনি এমনি কথা বলে যাচ্ছি। আচ্ছা, আমি একটা অঙ্ক দিয়েছি, অঙ্কটা স্যার কত আরেকবার?
1.68 মিটার হয়নি তো? কতটুকু বৃদ্ধি পাবে বলছি, বৃদ্ধি পাবে কতটুকু? স্যার 8.1 0 পয়েন্ট, বলো বলো। স্যার 0.42 মিটার। 0.42 মিটার একজন বলেছে, 0.42 মিটার। আরেকজন বলো। 0.92 0.92। জি স্যার ওরে বাবা, এত বেশি হওয়ার কথা না তো। স্যার আমার আসছে 0.594 মিটার। 0.594 মিটার। তারপরে 1.681 0.016 1.681 0.681, 0.016। অনেক রেজাল্ট হয়ে গেল, ঠিক আছে। আমরা জানি এইরকম FL বাই পাই স্কয়ার এল, এটা কি জানি? জি স্যার জি স্যার ওকে, তাহলে আমরা বের করব স্মল এল এর মান। তাহলে FL ডিভাইডেড বাই পাই আর স্কয়ার ওয়াই। এফ এর মান 260, এল এর মান হচ্ছে 2.6। এইবার পাই এর মান 3.1416 ইনটু, আমাকে বলো আর এর মান কত? আর এর মান 8 into 10 to the power minus 4 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এইটার হোল স্কয়ার করতে হবে। ইন্টু ওয়াই এর মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এবার এটাকে ক্যালকুলেটরে একবারে চাপ দিয়ে রেজাল্ট বের করবে। একবারে চাপ দিয়ে মানে হচ্ছে যেই ক্যালকুলেটরে উপরে নিচে লেখা যায় সেই ক্যালকুলেটর। যদি উপর নিচে লেখা না যায়, ভগ্নাংশ আকারে যদি লেখা না যায়, সে জায়গায় প্যাচ লাগাবা। যাদের ক্যালকুলেটর আছে তারা বলো এবার এল এর মান কত হয়? রেজাল্ট একটা আসবে, একাধিক আসবে কেন? একবারে ভেঙে ভেঙে না, একবারে রেজাল্ট বের করবে, একবারে। স্যার 1.68 মিটার 1.68। 680 আছে 1.68 মিটার আসছে? জি জি স্যার। স্যার এত বেশি আসলো? দাঁড়াও আমি একটু 8, 1.68 আসছে, বাকিরা বলো তো। জি স্যার। স্যার এটা বিয়োগ Okay. করতে হবে না তারপর? না স্যার এটা না বিয়োগ না, করতে হবে না? এইটাই তো হচ্ছে বৃদ্ধি। স্মল এলটাই বৃদ্ধি, যতটুকু বৃদ্ধি পায় সেটাই হচ্ছে স্মল এল। এবার ঘটনাটা হচ্ছে এখানে বলের পরিমাণটা মনে হয় বেশি হয়ে গেল নাকি? বলের পরিমাণটা বেশি হয়ে গেল আর এই জায়গায় ব্যাসার্ধ ছিল অনেক কম, হতে পারে। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। সেই স্মল এল বৃদ্ধি হলো কিভাবে একবার বুঝাবেন? স্মল এল বৃদ্ধি হলো কিভাবে? একটু চিত্রের মধ্যে চলে যেতে হবে, আগের দিনের চিত্রে। বলো এটা কি ছিল? ক্যাপিটাল এল। তুমি বলো যে প্রশ্ন স্যার করে ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল। আর এখানে যতটুকু বেড়েছিল এটা কি ছিল? স্মল এল। স্মল এল বৃদ্ধি না এখানে? জি স্যার বুঝেছি। হ্যাঁ, এই জন্যই কিন্তু মূলত এই চিত্র বা প্রতিপাদন গুলো দরকার। আসলে না হলে বুঝবো না আসলে কোনটা কি বোঝাচ্ছে। এবার আরেকটা দিচ্ছি। দুটি তার এ ও বি ব্যাসার্ধ যথাক্রমে 2 মিলিমিটার ও 3 মিলিমিটার।
তার দুটিতে সমান বল প্রয়োগ করায় এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি। বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 1.5 গুণ হয়। বি তারের ইয়ং গুণাঙ্ক 2.1 into 10 to the power 8 per meter square হলে এ তারের ইয়ং কত হবে? দুটি তার এ ও বি এর ব্যাসার্ধ যথাক্রমে 2 মিলিমিটার ও 3 মিলিমিটার। তার দুটিতে সমান বল প্রয়োগ করায় এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 1.5 গুণ হয়। বি তারের ইয়ং গুণাঙ্ক 2.1 into 10 to the power 8 নিউটন পার মিটার স্কয়ার হলে এ তারের ইয়ং গুণাঙ্ক কত? স্যার তারের ভর যদি দেয়া থাকে তাহলে কি হবে? স্যার
স্যার স্যার শোনা আপনি যায় মিউট না হয়ে আছেন। স্যারকে তো শোনা যাচ্ছে না। স্যার আপনি মিউট স্যার স্যার শোনা আপনি যাচ্ছে মিউট হয়ে না স্যার শোনা যাচ্ছে যাচ্ছে না স্যার শোনা যাচ্ছে না। সমস্যার কারণে হতে পারে আর স্যার কি। একটা কোশ্চেন ছিল হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, ওইটা কি স্যার তারের ভর এখানে যে নিয়ে? হ্যাঁ হ্যাঁ স্যার তারের ভর যদি থাকতো আর কি হ্যাঁ হ্যাঁ, মানে যে এখানে ব্যাস এখানে দেয়া আছে তো স্যার কোনো কোনো ক্ষেত্রে যদি হ্যাঁ, ভর দেয়া থাকে এটাই হচ্ছে কোশ্চেন ভর দেওয়া থাকলে সেই ভরের কোনো প্রভাব থাকবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? জি স্যার হ্যাঁ, এবার তারের ভর যদি অনেক লম্বা তার হয় আর তারের ভর যদি বেশি হয়, তাহলে দেখা যায় শুধু তারের ভরের কারণেও সেটা অনেকটা ঝুলে যায়। এটা তারের ভর দিয়ে আমরা বুঝতে পারি না, আমরা আসলে স্প্রিং দিয়ে বুঝতে পারি। যদি স্প্রিংটা অনেক বেশি লম্বা হয় আর স্প্রিংটা যদি একটু ভারী হয়, নিচের দিকের ওজনের কারণে উপরের দিকে একটু লম্বা হয়ে যায়, এরকম হয়। সত্য না মিথ্যা? স্যার আবার একটু বলবেন স্যার, এইমাত্র জয়েন করলাম তো। আচ্ছা, আবার বলছি, সবাই জয়েন করুক, তারপরে বলি। আসলে আমার ওইখানে ওই একজন গার্ডিয়ান ফোন দিয়েছিল তো, একজন গার্ডিয়ান ফোন দেওয়ার পরে মিউট হয়ে গেছে। আমি আর সেটাকে মানে মিউট নাই, আমার এখানে মিউট দেখাচ্ছে না, কিন্তু তোমরা কথা শুনতেছিলে না, এজন্য আমি কেটে দিয়েছিলাম এখন আবার জয়েন করার জন্য। এখন তো দেখতেছি অনেকে এখনো জয়েন করতে পারেনি। কি হলো? জীবনের কণ্ঠ মেয়ের মতো কেন? স্যার একটা কোটা ভিডিও আন্দোলন? চালু হয়ে গেছিল ফোনে হ্যাঁ, কোটা আন্দোলন? না স্যার আচ্ছা, কোটা আন্দোলন এখন দরকার নেই আমাদের। আমাদের যে মেয়েরা আছে, এখানে যারা মেয়েরা আছে, তারা কোটা আন্দোলন চায় না, তারা হচ্ছে অধিকার চায়। কি আমি ঠিক বলি নাই? কোটা দিয়ে কেন আমাদের জয়েন করতে হবে? আমরা আমাদের নিজের যোগ্যতায় জয়েন করব নাকি? স্যার এটাই হওয়া উচিত হ্যাঁ, আমরা এখানে যারা আছি আমরা সবাই নিজের যোগ্যতায় যতটুকু পারি, আমি সব পারবো এরকম না, আমি যতটুকু পারি আমার নিজের যোগ্যতা করবো, কোনো কোটা টোটা আমি মানি না, ঠিক আছে? এই এখানে যারা কোটার আওতাভুক্ত আছো, হয়তো কেউ থাকতে পারো বিভিন্ন কোটার আওতাভুক্ত, তোমাদেরকে বলছি তোমরা এমন ভাবে প্রস্তুতি নিবা, যেই টার্গেট করো কোটা ছাড়া যেন ওই টার্গেট তুমি ফিল আপ করতে পারো, কোটা ছাড়া যেন তোমার নিজের যোগ্যতায়, কারণ কোটার একটা খোটা তোমাকে খাইতে হবে, কোটার স্যার একটা বিশ্বের কোনো খোটা। দেশে কি স্যার কোটার বিষয়টা স্যার আছে স্যার? হ্যাঁ, স্যার বিশ্বের কোনো দেশে কি স্যার এই যে কোটার বিষয়টা আছে স্যার? যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। কোটা না, আমাদের এখানে শুধু মেয়েদের কোটা না, কিন্তু কোটা আমাদের এখানে বিভিন্ন ধরনের কোটা আছে, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। কিন্তু আমি ছেলে বা মেয়ে কাউকে বলছি না, মানে সবাইকে বলছি যে সবাই নিজের যোগ্যতায়, কোনো কোটা টোটা আমি নিতে চাই না, আমি নিজের যোগ্যতায় যতটুকু পারি। আমাকে একেবারে সর্বোচ্চ পদটা পাইতে হবে দরকার নাই, এত কিছু করে কি হবে? আমি যতটুকু পারি নিজের যোগ্যতায় যেন পারি, এটা আমাদের মাইন্ডসেট আপ হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আর এই এই ধরনের সমস্যাগুলো থাকবে না। যাই হোক, আমাদের এখানে একটা প্রশ্ন হলো, এখানে যে আমরা একটা বর বা একটা বল দিয়েছি, বর প্রয়োগ করে একটা বল দিয়েছি,
সেই জায়গায় যদি তারের ভর হয়, তারের ভরের কোনো প্রভাব আছে কিনা, এইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। তোমরা কি সবাই প্রশ্নটা বুঝেছো? জি স্যার। তোমরা জি। সবাই প্রশ্নটা বুঝেছো, ওকে। এবার প্রশ্ন বুঝলো উত্তর। এখানে যদি এটা একটা তার হয়, তাহলে এই তারের ভরের কারণেও তো এখানে নিচের দিকে একটা বল কার্যকর হবে। সেই বলটা এখানে ইফেক্টিভ কিনা, এটা হচ্ছে আমার কাছে প্রশ্ন স্টুডেন্টদের। তা আমি এই জায়গায় বলেছি, যদি এমন একটা স্প্রিং হয়, অনেক লম্বা একটা স্প্রিং, তুমি যদি এটা এক জায়গায় ঝুলাই দাও, তাহলে দেখা যায় যে এই স্প্রিং এর ভরের কারণে উপরের দিকের স্প্রিংটা একটু লম্বা হয়ে গেছে। কি সত্য বলেছি না মিথ্যা বলেছি? সত্য। সত্য। এটা হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতার কথা বললাম। তাহলে এই জায়গায়ও যে ভর থাকে, সেই ভরের কারণে তার একটা প্রভাব থাকার কথা, কথা নাকি কথা না? কথা বলো, শুনতে পাও আমাকে? জি স্যার। মানে আমার কথাগুলো বুঝতে পারো? জি স্যার, শোনা যায়। ওকে, আমার কথাগুলো উত্তর দিতে হবে, তাহলে আমাদের পড়ালেখাটা সহজ হবে। কারণ উত্তর না দিলে একটু কঠিন হয়ে যায়। কঠিন হয়ে যায় কেন? হ্যাঁ বলো। তাহলে আয়তন গুণাঙ্ক তো স্যার হয়ে যায়। তাহলে আয়তন গুণাঙ্ক বের করলে তো স্যার হয়ে যায়, তাহলে ওই যে ভরের ইয়াটা আয়তনের বিষয়টাও থাকবে। মানে না, এখানে ওইটা ওইটা পরে যাবো, আমরা আয়তনের দিকে পরে যাব, ওটাতে যাবো, সমস্যা নেই। কিন্তু এর আগে প্রশ্নটা হলো, এখানে যদি তারের ভর থাকে, ভরের প্রভাব আছে কিনা, এটা হচ্ছে স্টুডেন্টদের প্রশ্ন। এটার উত্তরটাকে ক্লিয়ার করি, তারপরে আয়তনের দিকে যাব, সমস্যা নেই। এখন স্বাভাবিকভাবে স্বাভাবিক সেন্সে যেটা বোঝা যায় যে তার ভরের একটা প্রভাব থাকার কথা। কথা ঠিক নাকি ভুল? ঠিক। ঠিক। এবার দেখো, যদি আমি এই জায়গায় বল হিসাব করি, তাহলে নিচের যতটুকু ভর আছে সবগুলো ভর এই জায়গায় বল হিসেবে নিচের দিকে কাজ করবে। সত্য না মিথ্যা? স্যার বুঝতে পারছো? আরেকবার বলছি, মনে করো আমি এখানে যদি এই বিন্দুতে কতটুকু বল নিচের দিকে কার্যকর, তাহলে এই জায়গায় হবে এমজি। এই এমটা কার ভর হবে? এখান থেকে নিচের দিকে যতটুকু স্প্রিং আছে সেই স্প্রিং এর ভর হবে এখানে এম, রাইট? জি স্যার। হ্যাঁ। এইবার যদি আমি এই জায়গায় হিসাব করি বলের মান, তাহলে এই জায়গায় হবে প্রাইম ইজ ইকুয়াল টু এম প্রাইম জি। তাহলে এম প্রাইম এর মান কত হবে? এখান থেকে নিচের যতটুকু ভর আছে সেটা হবে এম প্রাইম। তাহলে এই স্প্রিং এর ক্ষেত্রে সব জায়গায় বলের মান কি একরকম হবে না আলাদা আলাদা হবে? আলাদা। আলাদা আলাদা। উপরে এই জায়গায় স্প্রিং এর বলের মান সব থেকে বেশি, তারপরে আস্তে আস্তে নিচের দিকে গেলে বলের মান কম, কারণ এইখানে নিচের দিকে ভরের মান আস্তে আস্তে কমতেছে। এইটা হলো বাস্তব, এটা হওয়া উচিত। কিন্তু একটা তার নিয়ে যখন আমরা কাজ করব, তারের ভর মনে করো 10 গ্রাম, আর আমি এখানে ভর ঝুলাবো 20 কেজি। তো 20 কেজি আর 10 গ্রাম, 20 কেজির তুলনায় 10 গ্রাম অনেক ছোট না? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। 20 কেজির তুলনায় 10 গ্রাম অনেক ছোট বলে এই তারের যে ভর, সেই ভরটা এই জায়গায় অ্যাভয়েড করা হয় তোমাদের এই লেভেলটাতে। কিন্তু গবেষণাধর্মী কাজ করতে গেলে সেই ভরটাকে আমাদের হিসাবে আনতে হবে। কিন্তু এই লেভেল পর্যন্ত এখানে শুধু 20 কেজি ভরটাকে কাজে লাগানো হয়, তারের ভরটাকে এখানে অ্যাড করা হয় না। কারণ এই 20 কেজি প্রান্তে যুক্ত করা, কিন্তু এই 10 গ্রাম প্রান্তে তো যুক্ত হবে না। সেটা এই জায়গায় একরকম হবে, এই জায়গায় আরেক রকম হবে, এই জায়গায় আরেক রকম হবে, এক এক জায়গায় এক এক রকম হবে। সত্য বলেছি না মিথ্যা বলেছি? স্যার একবার বুঝাবেন? মানে আরেকবার কি বুঝাবো সেটা বলো।
স্যার এই যে স্যার 10 কেজির এই ব্যাপারটা। 10 গ্রামের ব্যাপারটা, 10 গ্রাম, 10 কেজি না, 10 গ্রাম। আমি Sorry. এই জায়গায় যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কি বুঝেছো? এই জি জায়গায় যে কথা, হ্যাঁ বলো। জি স্যার। ওকে, আমি বলেছি এক এক জায়গায় বলের পরিমাণ হবে এক এক রকম। কেন এক এক রকম হবে বলেছি? স্যার বৃদ্ধি পাবে। হ্যাঁ, বুঝি নাই, ক্লিয়ার করে বলবা, ক্লিয়ার করে বলবা। না বুঝলে সমস্যা নেই, আবার বুঝাবো, সমস্যা নেই তো, ভয় পাও কেন? আরেকবার তুমি বুঝান। বুঝে নি, এটার উপর বুঝাবো, তাই তো? জি স্যার। তাহলে আগে বলো নাই কেন, এটা বলো। স্যার ভেবেছিলাম বুঝেছি স্যার। ভেবেছিলাম বুঝেছি, কিন্তু এখন দেখছি বুঝতে পারি নাই, তাই তো? সমস্যা নাই, না আবার বলছি, সমস্যা নেই। এই কেউ কেউ বুঝেছে, যাই হোক, আমি আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। তোমরা বুঝবা না এটা তো আমি জানি, বুঝবা না, কিন্তু আমি আবার বুঝাবো। আমি প্রথমে যে কথাটা বলেছি সেটা দেখো এরকম ছিল। এটা একটা বড় স্প্রিং, শুধু স্প্রিং এর ভারেও উপরের দিকে একটু লম্বা হয়ে যায়। এই কথাটা কি বুঝেছো? জি স্যার। ক্লিয়ার বুঝেছো? জি স্যার। বলো। ওকে, এবার আমি বলেছি এই বিন্দুতে যদি আমি এই স্প্রিং এর উপর, এতটুকু স্প্রিং এর উপরে বলের মান হিসেব করি, তাহলে এটা ধরলাম F1, সেটা হবে M1G। তাহলে M1 ভর এই জায়গায় যুক্ত কতটুকু ভর? এই সম্পূর্ণ স্প্রিং এর ভর। কথা কি ক্লিয়ার? জি স্যার। এই জায়গায় যে ভরটা কার্যকর সেটা হলো সম্পূর্ণ স্প্রিং এর ভর কার্যকর, আর সেই জায়গায় বলের মান হচ্ছে M1G, অর্থাৎ স্প্রিং এর ভর M1 আর এটা হলো G। যদি এই জায়গায় আসি তাহলে এটা হচ্ছে F2 = M2G। এই জায়গায় কিন্তু এই সম্পূর্ণ ভর কার্যকর না, এই জায়গায় এখান থেকে এই পর্যন্ত ভর কার্যকর, রাইট? জি স্যার। বুঝেছো নাকি শুধু জি স্যার সেটা বলো। বুঝেছি স্যার। বুঝেছি, গুড। এইবার যদি আমি এই জায়গায় বলি F3, তাহলে এটা হবে M3G। এই জায়গায় ভর কতটুকু কার্যকর? এতটুকু কার্যকর। ক্লিয়ার? জি স্যার। এইবার যদি এই জায়গায় আমি বলি, এই জায়গায় বললে F4 = M4G, এই জায়গায় ভর কতটুকু কার্যকর? স্যার তেমন একটা নাই। এই জায়গায় 0, এই জায়গায় M4 এর মান হচ্ছে 0। M4 এর মান কত? স্যার 0। 0। কিন্তু ঘটনাটা হলো আমাদের স্প্রিং এর জন্য, এই এখান থেকে নিচের স্প্রিং এর জন্য বা নিচের অংশের জন্য উপরের দিক দিয়ে কিন্তু একটু প্রসারিত হয়ে গিয়েছিল, রাইট? জি স্যার। তারপরেও এই জায়গায় আমি বলছি এটার মধ্যে যেমন বোঝা যায়, এটার মধ্যে তেমন বোঝা যায় না, কিন্তু সেখানেও এইরকম প্রভাবটা কার্যকর হবে। কথা কি ক্লিয়ার এবার? কিন্তু স্যার লাস্টে যদি স্যার অনেক বেশি পরিমাণ ভরের একটা বস্তু যোগ করি স্যার, তাহলে তো স্যার এই স্প্রিংটা অনেক মানে বল অনুভব করবে না। হ্যাঁ, এখানে যদি আমি 20 কেজি দেই তাহলে পুরো স্প্রিং এর উপরে 20 কেজি ভরটা কার্যকর, কার্যকর না? জি স্যার। আমরা তো এটা নিয়ে কাজ করি, আমরা তো এটা নিয়ে কাজ করি। স্প্রিং এর ভর আমরা বাদ দেই, আমরা শুধু এখানে যে ভর যুক্ত করেছি সেই ভরটা নিয়ে কাজ করি, নাকি করি না? স্যার করি। করি। আমাদের কাছে প্রশ্নটা কি ছিল স্টুডেন্টের, সেটা বলো এবার। প্রশ্ন কি জানো নাকি প্রশ্ন শোনো নাই? বুঝলো স্যার, আরেকটা যে ভরটা আছে স্প্রিং এর স্যার, ওটার কথা বলছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে, কারণ প্রশ্নটা আগে ক্লিয়ার হইতে হবে। প্রশ্ন ক্লিয়ার হলে উত্তর ক্লিয়ার বোঝা যাবে, আর প্রশ্ন যদি না বুঝি তাহলে উত্তর ক্লিয়ার করতে পারবো না। এখানে বলেছিল এখানে যে তারের ভরটা আছে সেই ভরটার কোনো প্রভাব আমাদের এখানে থাকবে কিনা। আমরা তো শুধু 20 কেজি নিয়ে কাজ করেছি এতক্ষণ, তারের ভর যে আছে অল্প হলেও তো আছে, সেই ভরটা তো আমরা হিসেব করিনি, করেছি? না স্যার বুঝেছি স্যার। এইবার এইখানে যেটা বলা হচ্ছে সেটা হলো এই জায়গায় ভর একরকম কার্যকর, এই জায়গায় একরকম কার্যকর, এই জায়গায় একরকম, এই জায়গায় একরকম। তারের ভর যদি শুধু হিসেব করি এই যে এটার সাথে তুলনা করলে, আর আমরা যে ভরটা দিচ্ছি
সেটা 20 কেজি ভর ধরলাম, সেই 20 কেজি ভর কিন্তু সম্পূর্ণের উপর কার্যকর, এবং এই 20 কেজির তুলনায় 10 গ্রাম নগণ্য। এটা নাম্বার 1। নাম্বার 2 তে হলো এই 10 গ্রাম 20 কেজি ভরের সাথে কার্যকর না, এই 10 গ্রাম পুরোটা তার জুড়ে ছড়ানো আছে। কথা কি এবার ক্লিয়ার? জি স্যার। ভালো ক্লিয়ার নাকি স্যারের ভয়ে জি স্যার? না স্যার, সম্পূর্ণ clear। ওকে, আমি কিন্তু ধাপে ধাপে তোমাদের বোঝানোর চেষ্টা করি, কারণ তোমরা বুঝবা না এটা কিন্তু আমি জানি। ধাপে ধাপে এই জন্য বারবার জিজ্ঞেস করি, তোমরা আমার কোচিং এ আসলে বারবার জিজ্ঞেস করবে। আমার সামনে থাকলে একটু সুবিধা বেশি, সেটা হচ্ছে তোমাদের চেহারা দেখলে আমি অনেকটা বুঝতে পারি তুমি কোন লেভেলে আছো, বুঝার কোন লেভেলে আর কি, তুমি কতটা বুঝছো এটা আমি ধারণা করতে পারি। তারপরে তোমাকে প্রশ্ন করলে আমি বাকিটা ক্লিয়ার হতে পারি। কিন্তু এখন তোমাদের রেসপন্সের উপর আমাকে নির্ভর করতে হয়, তোমরা কতটা বুঝেছো বা বুঝো নাই, তোমাদের কথার উপর আমাকে নির্ভর করতে হয়। ওকে, এই অঙ্কটা কি তোমরা করে ফেলেছো? না, না স্যার। এই অঙ্কটা আমরা করিনি, তাহলে এখন আমরা এই অঙ্কটা করব। হ্যাঁ, এখানে যা যা দেওয়া আছে সেগুলো লিখি। এখানে এ তারের ব্যাসার্ধ ধরলাম R1 2 মিলিমিটার সমান 2 × 10⁻³ মিটার। বি তারের ব্যাসার্ধ R2 3 মিলিমিটার 3 × 10⁻³ মিটার। তার দুটিতে সমান বল প্রয়োগ করায়, তার মানে প্রথমটাতে F1 = যদি F হয়, F2 = F, দুইটার মধ্যে সমান বল প্রয়োগ করায় এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 1.5 গুণ হয়। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি L1 আর একটা হচ্ছে L2। আমি এটা লিখলাম না, তোমরা আমাকে বলবা কোনটা কিভাবে লিখবো। তোমরা আমাকে বলবা L1 এর মান কত ধরবো আর L2 এর মান কত ধরবো, বলো। Sir, L1 is equal to, sir, L into 0. Sir. L into 1.5. L1 = L, Lটা কি তাহলে, Lটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। স্যার এল এ, হ্যাঁ বলো। স্যার এল এ যেটা এ তারের দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে সেটা হবে হলো এল বি ইন্টু 1.5, আর এল বিটা নর্মালি থাকবে। ওকে, তোমরা ধারণা তোমাদের ঠিক আছে, সবার ধারণাই ঠিক আছে। আমি বলে দিচ্ছি, এটা একটু ভালো করে পড়তে হবে। এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির 1.5 গুণ, তাহলে কারটার 1.5 গুণ বি তারের, বলো কারটার 1.5 গুণ বি তারের। এই বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি আমি ধরলাম এল, তাহলে এ তারেরটা হবে 1.5 এল। এটা কি বুঝেছো? জি স্যার। Yes, sir. আমার স্টুডেন্টরা যা করে আর কি সচরাচর, তোমরা না, তোমরা তো অনেক ভালো, সেটা হচ্ছে L1 সমান ধরে এল, তাহলে L2 সমান ধরে 1.5 এল। অঙ্ক মিলবে? না না স্যার। স্যার। অঙ্ক মিলবে না। এইটা বুঝে শুনে লিখতে হবে, কোনটা কার কত গুণ সেটা বুঝে লিখলে আর কোনো সমস্যা নেই। এখন তোমরা পারবা। Y2 দেওয়া আছে, বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া, সরি ইয়ং গুণাঙ্ক 2.1 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। Y1 বের করতে হবে। আমরা জানি Y1 = F1 L1 / A1 L1, 1 নং সমীকরণ, এবং Y2 = F2 L2 / A2 L2, এটা হলো 2 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ হতে পাই Y1 / Y2 = এটা উপরে হবে F1 L1 / A1 L1, যদি এটা নিচে হয় গুণ দিয়ে উল্টে যাবে, এটা হবে A2 L2 / F2 L2। আমার এই লেখাটা কি তোমরা বুঝেছো নাকি না বুঝেছি স্যার বলবা? স্যার বুঝেছি স্যার। বুঝেছি। ওকে, Y1 / Y2 = মানগুলো বসাই।
এফ এর মান হচ্ছে সরি F1 এর মান হচ্ছে F, L1 এর মান হচ্ছে 1.5 L, A1 এর জায়গায় লিখবো পাই R1 স্কয়ার, আর L1 এর জায়গায় কি লিখবো, এই কোনটা লিখলাম, দুটি তার এ ও বি এর দৈর্ঘ্য, এই আদি দৈর্ঘ্য তো বলি নাই, আদি দৈর্ঘ্য কত বলেছি? জি স্যার, না বলা স্যার হয় না। না স্যার। দুটি সমান দৈর্ঘ্যের, এখানে শুধু লেখো দুটি সমান দৈর্ঘ্যের, এই জায়গায় এই জন্য তোমরা পারো না L1 = L, L2 = L, দুটি সমান দৈর্ঘ্যের তার এ ও বি, তাহলে L1 এর মান হবে L, এই জায়গায় L1 এর মান হবে হচ্ছে 1.5 L, পাই R2 স্কয়ার ইনটু L ডিভাইডেড বাই F ইনটু L। এই এফ এল কাটা যাবে, এই এল কাটা যাবে, পাই পাই কাটা যাবে, তাহলে y1 = R2 বাই R1 হোল স্কয়ার ইনটু উপরে হলো y2, নিচে হলো 1.5। এই লাইনটা একটু বুঝো ভালো করে, কি লিখলাম, পাই পাই কাটা, এফ এল কাটা, স্মল এল কাটা, নিচে 1.5 আছে, নিচে 1.5, নিচে y2 কে ডান পাশে নিয়ে গেলে y2 উপরে চলে যাবে, আর এই জায়গায় R2 আর R1 দুইটার উপরে স্কয়ার আছে, আমি ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখলাম, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, সমস্যা নাই। এইবার এই জায়গায় আমি এইভাবে লিখলাম কেন দেখাচ্ছি, R2 এর মান হচ্ছে 3 × 10⁻³ 2 × 10⁻³ হোল স্কয়ার, এই 10⁻³ 10⁻³ কাটা যায়, ইনটু 2.1 × 10⁸ ডিভাইডেড বাই 1.5। এই জায়গায় দেখো 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়, এখানে দুইটা 1.5, নিচে একটা 1.5, এই 1.5 এই 1.5 কাটা যায় একটা, আর একটা 1.5 থাকে, সেটা 2.1 এর সাথে গুণ করলে হয়ে যাবে, y1 এর মান বের হয়ে যাবে। বলো y1 এর মান কত? 3.15 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। মানে ক্যালকুলেশনটা একটু নিজে নিজে করবা, ক্যালকুলেটরের উপরে সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে। তাহলে ক্যালকুলেশনটা একটু সহজ হবে, আর যদি ওইভাবে দেখো তাহলে কিন্তু কঠিন হবে, কঠিন ভাবে দেখা যাবে না। স্যার নিচে স্যার ক্যামেরাটা আরেকটু নামাইলে ভালো হতো। নিচের দিকে আর একটু নামিয়ে দিচ্ছি, এই যে, জি স্যার। ওকে ঠিক আছে, লিখে দাও। এবার আমি এই একই অঙ্ক একটা এইচডাব্লিউ দিব, এবং আরেকটা অঙ্ক আছে এই জায়গায়, সেটা পারলে বোঝা যাবে যে তোমরা ইয়ং গুণাঙ্কের অঙ্কগুলো পারবা। 3, এটা দিলাম 4, এটা তোমাদের এইচডাব্লিউ। হ্যাঁ, আমি আরেকটা অঙ্ক দিব এখন, স্ক্রিনশট দাও, তাহলে কারো ভুল হবে না। একটা স্ক্রিনশট দিয়ে নাও, দরকার হলে একজন গ্রুপে দিয়ে দিও, আর বাকিরা উঠাও, 30 সেকেন্ড সময়ের মধ্যে উঠাও। স্যার এটা কি 2.2? 2.2, 2.2 গুণ, আমি কি বুঝতে দিতে পারি?
এই অঙ্কটা কি আসলে বুঝেছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝেছি। অনলাইনে কিন্তু অনেকে না বুঝেও বুঝছি বলে, এটা বলা যাবে না। কারণ অনলাইনে পড়ি বলে তোমার ভালোটা তোমাকেই দেখতে হবে, ঠিক আছে? আমরা অবশ্যই সরাসরি হলে একটা চাপে রাখতাম। তোমরা সবাই জানো হয়তো এখানে প্রতিদিন একটা করে পরীক্ষা দেওয়া লাগতো, প্রতিদিন। সেই পরীক্ষা, ও ভালো কথা মনে পড়েছে, তোমাদের অধ্যায় 10-এর উপর একটা পরীক্ষা নিব, কবে বলো? আগামী সোমবার। এই তোমরা আমাকে শুনতে পাও? জি স্যার। আগামী সোমবার তোমরা অধ্যায় 10-এর উপর একটা পরীক্ষা দিবা, সবাইকে জানিয়ে দিবা আগামী সোমবার। স্যার এখানে না 1 থেকে 6 পর্যন্ত হয়েছে। ও তোমাদের কি বলছি, অধ্যায় 10 কেন বলছি, অধ্যায় 6-এর উপর। 10 আরেকটা হয়েছে, তোমাদের না। অধ্যায় কতর উপর তোমরা বলো না কেন, তোমরা কি 10 পড়েছো? না স্যার। তো আমি যে অধ্যায় 10-এর উপর পরীক্ষা দিচ্ছি, তোমরা বলো না কেন? ওটাই তো দেখতেছিলাম কি বললেন। বললেন সেটা ঠিক। হ্যাঁ, তাহলে তোমাদের অধ্যায় 6-এর উপর একটা পরীক্ষা হবে, এমসিকিউ। তোমরা আগে পরীক্ষা দিয়েছো না? না স্যার। Yes. এই যে পরীক্ষা অনেকে দেয়নি। যাই হোক, গুগল ক্লাসরুমে পরীক্ষা হয়। আমি এইখানে ক্লাস নিব, আগামী সোমবারে ক্লাস নিব। ক্লাস নেওয়ার মাঝে দিয়ে 20 মিনিট বা 30 মিনিটের একটা পরীক্ষা নিব, 20 মার্কের এমসিকিউ 20টা। কথা কি ক্লিয়ার এবার? এই তোমরা কি বুঝেছো? জি স্যার। ওকে, তাহলে আগামী সোমবার পরীক্ষা হবে 20 মার্কের এমসিকিউ। সেই জায়গায় আমি আবার পরের দিন বলে দিব, একটা পরীক্ষা দিলেই সবাই পারবে, সমস্যা নেই, বুঝে যাবে সবাই। যারা পরীক্ষায় অ্যাটেন্ড করনি এখনো পর্যন্ত তারাও বুঝে যাবে, সমস্যা নেই। তবে মোবাইলের মধ্যে গুগল ক্লাসরুমটা লাগবে, গুগল ক্লাসরুমটা লাগবে। ল্যাপটপে যদি পরীক্ষা দাও তাহলে গুগল ক্লাসরুম ওই মেসেঞ্জারের কি বলে জিমেইলের মধ্যে থাকে, জিমেইলের মধ্যে গুগল ক্লাসরুম আছে, সেটাতে জয়েন করলেই হবে। স্যার এই ব্যাচে আগে যে অধ্যায়গুলো পড়েছেন ওগুলো কি অন্য কোনো ব্যাচে রিপিট হচ্ছে? এই ব্যাচ হলো সব থেকে পিছনের ব্যাচ, অন্য কোনো ব্যাচে কিন্তু এটা আর পাওয়া যাবে না। এটা কিন্তু মিস করা যাবেই না। স্যার ভিতরের অংশটা কি লিখেছেন? এটা জি স্যার। এটা হচ্ছে বি, বি অংশ দিলাম। হ্যাঁ, স্যার তার উপরে যে দাগগুলার উপরে ভিতরে। জি স্যার। এটা স্যার এক্স না আর স্যার, এই ওয়াই, যে এটা এ, এটা এ। জি স্যার, ঠিক আছে। ওকে, এটা একটা সৃজনশীল।
এক্স, এটাকে দিলাম ওয়াই। দুইশো কেজি ভরের একটি বস্তু এক্স ও ওয়াই তার দ্বারা ঝুলানো আছে। এ ও বি উপাদানের ইয়ং গুণাঙ্ক যথাক্রমে 2.5 × 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার এবং 2.8 × 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার। তার দুটির ব্যাসার্ধ 4 মিলিমিটার। এবার হচ্ছে এবার প্রশ্ন ক নাম্বার বা 1 নাম্বার, এক্স তারের বিকৃতি নির্ণয় করো। 2 নাম্বার, কোন প্রান্ত বেশি নিচে নেমে যাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগে একটা এক্সাম্পল দিয়েছি আর এটা করার জন্য দিয়েছি। যদি না পারো তাহলে আমি করে দেব। স্যার এটাও SW না? তোমাদের কি অঙ্কটা? এটাও SW, এটাও SW। যদি না পারো তাহলে আমি করে দেব, আর যদি পারো আলহামদুলিল্লাহ। এইটারও একটা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে করে সবাই ট্রাই করতে পারে। কেউ একজন গ্রুপে দিয়ে দিও। স্যার পরীক্ষা কি সোমবারে? সোমবারে কোন সময় হবে এটা কিন্তু বলি নাই, আগে পরে যে কোনো সময় হইতে পারে। পরীক্ষা ফাঁকি দেওয়ার জন্য আবার অনেকে অনেক ধরনের ফাঁকিবাজি করে, ফাঁকিবাজি করার কিন্তু কোনো অপশন নাই। আর আরেকটা হচ্ছে, তোমরা যারা নতুন জয়েন করেছো তারা হয়তো জানো বা জানো না, 10 তারিখের মধ্যে অগ্রিম বেতন দিতে হয়। আজকে 10 তারিখ, যাদের বাকি আছে তারা একটু দেওয়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।